ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৮৫ দেশের উপর শুল্ক নিয়ে নানা রকম কাজ করেছে, বাড়িয়েছে। সেই জায়গাটায় বিশ্বব্যাপী এটাকে নিয়ে কি রকম আলোচনা হচ্ছে? দেখেন, বিশ্ব নেতাদের মধ্যে প্রতিক্রিয়া খুবই এ, মানে খুবই তীব্র প্রতিক্রিয়া। যেরকম আমি বলি, বিশ্ব নেতাদের কথা আপনি যদি নেতাদের কথাও বাদ দেন, ইতিমধ্যে শেয়ার মার্কেট, বিভিন্ন জায়গায় শেয়ার মার্কেট খুলেছে, যে যে বড় বড় শেয়ার মার্কেট, সেখানে কিন্তু শেয়ার মার্কেটগুলো মানে ডিক্লাইন করা শুরু করেছে, মানে পতন হতে শুরু করেছে। ফলে শেয়ার মার্কেটে কিন্তু একটা নেতিবাচক, এই ট্রাম্পের সিদ্ধান্তের একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে। ফলে আমরা যদি এই শেয়ার বাজারকে ইন্ডিকেটর ধরি, তাহলে কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্ত সারা বিশ্বে যে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে সেটা কিন্তু পরিষ্কার। পাশাপাশি আমরা যদি দেখি যে জাপানের শিজুকা বিশ্ববিদ্যালয়ের যে একজন কি বলবো ম্যানেজমেন্ট বিভাগের যিনি ডিন, তার নাম হচ্ছে সেইজিরো তাকাশিতা। উনি আল জাজিরাকে বলছেন যে জাপান তার রপ্তানির 20% করে থাকে হচ্ছে আমেরিকায়। আচ্ছা। এবং আমেরিকায় যে রপ্তানি করে, এই রপ্তানি করার কারণে জাপানের অটোমোবাইল শিল্প থেকে বিভিন্ন শিল্প কিন্তু মানে বেশ গতিশীল থাকে, তাদের কর্মসংস্থান হয়। এইটা বন্ধ হওয়ার এই যে ট্রাম্পের সিদ্ধান্তটা আসলে জাপানের কাছে তার ভাষায় যে সুনামির মতো হয়ে আসছে, যে সুনামির মতো আঘাত করছে। আপনি সুনামি, জাপানিদের সুনামির অভিজ্ঞতা খুবই তিক্ত, আপনি জানেন। তাহলে তিনি সেই তিক্ত অভিজ্ঞতার সঙ্গে কিন্তু ট্রাম্পের এইটাকে তুলনা করছেন এবং বলছেন যে এইখানে একটি শব্দ ব্যবহার করা হচ্ছে, জাপানিরা যেটা ব্যবহার করছেন সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। তার মানে হচ্ছে যে আপনার মুদ্রাস্ফীতি বাড়বে কিন্তু কর্মসংস্থান কমবে। তার মানে আপনি দুই দিক থেকে মার খাবেন। একদিক থেকে জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আবার কর্মসংস্থান কমবে। ফলে জাপান এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনি ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান, তিনি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে আমরা কিন্তু পাল্টা ব্যবস্থা কি নেওয়া যায় সেই কথা ভাবছি। দ্বিতীয়, আমি যদি চীনের কথা বলি, চীন ইতিমধ্যে বলে দিয়েছে যে এইটা তাদের কাছে চরম অযৌক্তিক সিদ্ধান্ত বলে, চীনের যে বাণিজ্য মন্ত্রণালয়, তারা বলছে চরম অযৌক্তিক সিদ্ধান্ত বলে তারা মনে করছে এবং তারা কি পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা তারাও চিন্তা করছে। এবং বিশ্বের প্রত্যেকটি দেশ, মানে হাতে গোনা কয়েকটি দেশ, আয়ারল্যান্ড বা এরকম কয়েকটি দেশ ছাড়া আমি দেখলাম মোটামুটি সব দেশ কিন্তু একমত যে তারা আমেরিকার এই সিদ্ধান্তের পাল্টা কি ব্যবস্থা নিতে পারে সেটির কথা কিন্তু বিবেচনা করছে। তারা কেউ দুটো একটি দেশ যারা আছে, যেরকম ধরেন নিউজিল্যান্ড স্বাগত জানিয়েছে, অথচ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কিন্তু তীব্র ভাষায় এইটার প্রতিবাদ এবং মানে প্রতিবাদ শুধু না, তিনি আপত্তি জানিয়েছেন। এবং অস্ট্রেলিয়া কিন্তু আমেরিকার খুব ভালো বন্ধু, যারা কোয়াডে আছে, তিনিও কিন্তু জিনিসটা একেবারেই ভালোভাবে নেননি। ফলে আমেরিকার বন্ধুরাকে যে ভালোভাবে নিচ্ছে এটা কিন্তু একেবারেই না। এর মধ্যে দক্ষিণ কোরিয়া আছে, আপনার ভারত এখনো আনুষ্ঠানিকভাবে ভারতের প্রতিক্রিয়া জানা যায়নি, মানে আমি অন্তত এখনো পর্যন্ত শুনিনি যে ভারত সরকার কোনো কিছু বলেছেন। কিন্তু সবাই কিন্তু এক বাক্যে এই জিনিসটা বলছে যে আমেরিকা যখন এই সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং আজকে ট্রাম্প আছেন, কালকে আরেকজন ট্রাম্প যে আসবেন না, আরেকজন ট্রাম্প যে আরও কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা কিন্তু সেই বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে কিন্তু আমেরিকা বেরিয়ে এসেছে। এবং আমেরিকার প্রতি যে মানুষের বা দেশগুলোর এতদিন যে একটা আস্থা ছিল, যে আপনি বললাম যে $4 ট্রিলিয়ন যে বিরাট বাজার, সেখানে পণ্য রপ্তানি করার মতো, ধরেন আমাদের মতো দেশের 37% শুল্ক, মানে 15 থেকে 37%। আপনার শ্রীলঙ্কাকে 44% শুল্ক দিতে হবে, ভিয়েতনামকে দিতে হবে 46% শুল্ক, ঠিক আছে? তো এই এত শুল্ক আরোপ করার ফলে ওই দেশগুলো কিন্তু তার মানে সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, বলে সেলিম খান, মানে আপনি সংকোচনের কথা বলছিলেন, আমি একইভাবে আপনারা জিজ্ঞাসা করতে চাই যে এই যে শুল্কগুলো বাড়িয়ে যাচ্ছে, বৈশ্বিক নেতারাও এটাকে ভালোভাবে নিচ্ছে না, এতে কি আমেরিকা বিমুখ হওয়ার সম্ভাবনা কিংবা শঙ্কা কোনোটি রয়েছে দেশগুলোর? এখন ধরেন যে আপনার সঙ্গে কেউ যদি ভালো আচরণ না করে, আপনি কি প্রতিদিন কি তার কাছে গিয়ে ধর্ণা দেবেন? সব সময় যখন ধরেন একটা গাছও যখন সূর্যের আলো পায় না, সে কিন্তু তার শাখা প্রশাখাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং সে সূর্যের আলো কোন দিকে আছে, বা কোনো একজন মানুষ যখন পথ খুঁজে পায় না, সে কিন্তু লোকের কাছে জিজ্ঞাসা করে হলো সঠিক পথের সন্ধান করে। তো এই দেশগুলোকে যে ট্রাম্প প্রশাসন যে জায়গায় ফেলে দিলেন হঠাৎ করে, আপনি এই যে ছোট ছোট দেশ,
আমি যদি আমাদের কথাই বলি, আমাদের কি, আমরা কি এমন রপ্তানি করি যে হয় $8.5 বিলিয়ন, খুব বেশি, তার মানে $850 কোটি। এর মধ্যে $734 কোটি হচ্ছে পোশাক, তৈরি পোশাক রপ্তানি করি। তো এইটা আমেরিকা $1 ট্রিলিয়ন মানে বাজারে এইটা একেবারেই মানে কি বলবো, খুবই কম। এই ঠিক একইভাবে ধরেন শ্রীলঙ্কা বা অন্যরা, তো মানে ওনারা ট্যাক্স বসানো বা শুল্ক, ট্যাক্স না বলে ট্যারিফ বলা ভালো, ট্যারিফ আরোপের ক্ষেত্রে কিন্তু কোনো রাগ ঢাক নেই, কোনো এক্ষেত্রে গরিব বড় লোক, ছোট দেশ বড় দেশ, কোনো ধরনের কোনো ক্ষেত্রে মাপ নেই। একটু আগে যে আমি বলছিলাম যে ট্রাম্প বৈষম্য বিরোধী নন, ফলে সেটা কিন্তু ট্রাম্প একেবারে প্রতি পদে পদে প্রমাণ করেছেন। কিন্তু পৃথিবীর সব দেশ তো একরকম না। ইউরোপের একটা দেশের সঙ্গে কি বাংলাদেশ, শ্রীলঙ্কা বা অন্য দেশের তুলনা হয়? সেটা তুলনা করলে হবে না। আপনি চীনের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি হচ্ছে $292 বিলিয়ন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি হচ্ছে আপনার এইরকমই $241 বিলিয়ন, আপনার মেক্সিকোর সঙ্গে $172 বিলিয়ন, আর কোথায় বাংলাদেশের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি হচ্ছে $6 বিলিয়ন মাত্র। এবং বাংলাদেশের কারণে তো আপনার আমেরিকান ক্রেতারা অনেক কম দামে এই যে তৈরি পোশাক পাচ্ছেন, এই বেনিফিট তো তারা পাচ্ছে। তো সেই বেনিফিটকে তারা কাজে না লাগিয়ে তিনি উল্টে আরো মানে হরে ধরে সবাইকে সমান করে দিয়ে তিনি এই শুল্ক আরোপ করা শুরু করে দিলেন। সেলিম ভাই, এবার একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি ছোট করে, যে 22% যে শুল্ক বাংলাদেশের জন্য বেড়ে গেল, আমাদের প্রেস সচিব শফিকুল আলম এটি নিয়ে কথা বলেছেন সকালে। পাশাপাশি অর্থনীতিবিদরা যেটা বলছেন যে এই শুল্কটা পুনর্বিবেচনার জন্য সরকারের তরফ থেকে আমেরিকাকে অনুরোধ করা কিংবা একটা প্রস্তাব দেওয়া। আপনার কাছে কি মনে হয় এইভাবে কি শুল্ক কমানো সম্ভব? হ্যাঁ, আমি তো মানে অর্থনীতি বিশেষজ্ঞরা নিশ্চয়ই আরো বেশি বোঝেন, কিন্তু আপনি দেখেন যে আমরা $8.5 বিলিয়ন রপ্তানি করি, আর $6 বিলিয়ন আমাদের পক্ষে সারপ্লাস আছে বা অতিরিক্ত থাকে। তারপরে আমরা $2.5 বিলিয়ন আমেরিকা থেকে আমদানিও করি। এখন তার উপরে যদি আমরা শুল্ক মানে ট্রাম্প বলছেন যে বাংলাদেশ থেকে প্রায় যে সব মিলিয়ে 74, কোনো আমেরিকান পণ্য আমদানি করলে 74% শুল্ক দিতে হয়, তিনি তার অর্ধেক শুল্ক করেছেন। ঠিক আছে, তো এখন যে আমি শুল্ক তো ধরেন কিছুদিন আগে নরেন্দ্র মোদী কিন্তু ভারতের প্রধানমন্ত্রী, তিনি ট্রাম্প যখনই ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন উনি কিন্তু শুল্ক কমিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কিন্তু ওনার কিন্তু কোনো ফল হয়নি। ভারতের উপরে কিন্তু 26% শুল্ক কিন্তু চেপে বসে আছে। সুতরাং আপনি শুল্ক কমাইলে, মানে আমেরিকান পণ্যের উপর শুল্ক কমালেই যে আপনি লাভবান হবেন বা হবেন, এর কোনো নজির নেই। আপনার যে বিশেষত আমাদের তো তৈরি পোশাক নিয়ে আমরা বেশি চিন্তিত। তো তৈরি পোশাক আমেরিকায় যে প্রথম 5টি দেশ যারা রপ্তানিকারক, তাদের মধ্যে আছে চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া। দেখেন এই প্রত্যেকটি দেশে কিন্তু মানে প্রায় আমাদের চেয়ে বেশি বা কম, মানে কম বেশি আমাদের মতোই শুল্ক আরোপ করা হয়েছে। ফলে আমাদের যে তৈরি পোশাক নেওয়ার কারণে যে চড়া মূল্য দিতে হবে, ওদেরও নিলেও কিন্তু প্রায় কাছাকাছি দিতে হবে। সুতরাং খুব বেশি, হ্যাঁ, ভারতের সঙ্গে আমাদের 37%, ভারতের 26%, পাকিস্তানের 30%। তো পাকিস্তান থেকে তেমন কিছু যায় না, ভারত একটা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারে, আর হতে পারে লাতিন আমেরিকার কিছু দেশ যেখান থেকে এই তো হঠাৎ করে আপনি যদি মনে করেন যে তৈরি পোশাকের বাজার মানে আপনি রাতারাতি লাতিন আমেরিকার দেশগুলো থেকে বা পাকিস্তান থেকে বা ভারত থেকেও যদি বলি, হঠাৎ করে তো আর গজিয়ে উঠবে না। একটা কারখানা তৈরি, সেখানে অর্ডার আসা, সেখানে জিনিস তৈরি হওয়া, অনেকগুলো বিষয় আছে। শুধু রাতারাতি এটা সম্ভব না। এবং আমাদের পক্ষে যেটা ক্ষতি হওয়ার আশঙ্কা, সেটা হচ্ছে যে এই বাড়তি শুল্কের বোঝা যারা ধরেন আমাদের পোশাক কেনেন, তারা যখন কম কিনবেন, তখন যারা বায়ার আছেন বা ক্রেতা, মানে বড় বড় ব্যবসায়ীরা, তারা অর্ডার কমিয়ে দেবে। অর্ডার কমিয়ে দিলে তখন আমাদের এখানে অর্ডার কমবে, তখন কিন্তু আমাদের এই গার্মেন্টস ইয়েতে মানে কোনো গার্মেন্টস বন্ধ হতে পারে, অর্ডারের অভাবে লোক কাজ হারাতে পারে, অনেক কিছু হতে পারে। ফলে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়তে যাচ্ছি, সেইটার ভয়টা হচ্ছে এইখানে, যে আমেরিকান বায়াররা যিনি আগে $10 দিয়ে একটা শার্ট কিনতেন, তাকে যদি $15 দিয়ে কিনতে হয়, তাহলে তিনি তো আর আগে 3টি শার্ট কিনবেন, তিনি 2টো শার্ট কিনবেন।